আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলা যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন, নত্যবিধান এবং সত্যবিধান। আপনাদের নার্সিং এডমিশনে ধ্বনি পরিবর্তন থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা গেছে। ঠিক আছে, যে ধ্বনি পরিবর্তন থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আজকের অধ্যায়ে আমরা জানবো এবং সেগুলো আমরা কিভাবে সহজে অ্যান্সার করতে পারি সেটা আমরা শিখে নেব। এবং নত্যবিধান, সত্যবিধান এখান থেকে প্রশ্ন খুবই অল্প পরিমাণে এসেছে এবং এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের পড়তে গিয়ে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে কি তাদের কাছে একটু কঠিন মনে হয় এই চ্যাপ্টারটা, নত্যবিধান এবং সত্যবিধান। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা বেশি গুরুত্ব দিবেন ধ্বনি পরিবর্তনে। আপনাদের যদি নত্যবিধান, সত্যবিধান পড়তে যদি একটু কষ্ট হয়, তো ওখানে অত বেশি ফোকাস না দিয়ে আপনারা ধ্বনি পরিবর্তনে বেশি ফোকাস করবেন। তাহলে এখান থেকে আপনাদের প্রশ্ন আসার পসিবিলিটি বেশি থাকবে এবং আপনারাও তখন পারবেন। ওকে, আচ্ছা। তো এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কি বলতেছে, ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তন সম্পৃক্ত। উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূলধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে ধ্বনি পরিবর্তন বলা হয়। অর্থাৎ আমরা উচ্চারণের সুবিধার জন্য আমরা আমাদের নিজেদের মতো করে যে উচ্চারণগুলো করে থাকি সেটাই হচ্ছে আমাদের মূলত ধ্বনির পরিবর্তন। স্টেশন থেকে অনেকে স্টেশন বলে, যদি বা এই ধরনের কথাগুলো একটু যারা কম শিক্ষিত বা যারা বলতে গেলে সেইভাবে বইয়ের ভাষা তারা পড়েনি, তারা এই ধরনের এগুলো বেশি উচ্চারণ করে থাকে, সেটা হচ্ছে স্টেশন। আবার এখানে শরীর, আমাদের মূল শব্দ হচ্ছে শরীর, কিন্তু আসলে এটা আমরা যারা শিক্ষিত বা আমরা যারা উচ্চ শ্রেণী আমরা অনেক সময় শরীর বলে থাকি। অর্থাৎ এই রটাকে পরিবর্তন করে আমরা ল বলে থাকি। তো এই যে ধরনের পরিবর্তন এগুলোই হচ্ছে মূলত ধ্বনির পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য যে ধরনের ধ্বনিগুলো পরিবর্তন করে থাকি বা ভাষা আমরা পরিবর্তন করি সেটাই মূলত ধ্বনি পরিবর্তন। এক্ষেত্রে আমাদের ধ্বনির যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। আমাদের পরীক্ষাতে এই নামগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন এখানে বলেছে যে স্বরাগম। তাহলে উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে, মধ্যে বা অন্তে অর্থাৎ শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় স্বরাগম। এখানে স্বরাগম বলতে বোঝাচ্ছে স্বরের আগমন, স্বরের আগমনকে বলা হচ্ছে স্বরাগম। এবারে আমরা এখানে দেখব আদি স্বরাগম, অর্থাৎ এই স্বরাগমের কিছু ভাগ রয়েছে। একটা হচ্ছে আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার্থে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন হলে তাকে আদি স্বরাগম বলা হয়। যেমন স্কুল, স্কুলে আমরা শুরুতে যদি একটা রস্বই নিয়ে চলে আসি তাহলে সেটা হচ্ছে আদি স্বরাগম। এরপরে স্ত্রী থেকে স্ত্রী, এখানে একটা রস্বই চলে আসলো। এরপর স্টেশন থেকে স্টেশন, এখানে একটা রস্বই চলে আসলো। তাহলে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন দিবে যে এই স্কুল থেকে স্কুল, প্রশ্নটা ঠিক এইভাবে লেখা থাকবে। হ্যাঁ, স্কুল, তারপরে তো এরকম একটা চিহ্ন, তারপরে এই স্কুল, তারপরে বলবে এখানে ধ্বনির কি ধরনের পরিবর্তন হয়েছে, তখন আপনাকে উত্তর করতে হবে আদি স্বরাগম। বোঝা গেছে? তো আপনার পরীক্ষায় দিবে যে স্কুল থেকে স্কুল, এখানে ধ্বনির কি ধরনের পরিবর্তন হয়েছে, তখন আপনাকে উত্তর করতে হবে আদি স্বরাগম। কেমনে বুঝবেন? এই যে দেখেন এখানে শুধু স্কুল আছে, এখানে একটা রস্বই যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দের শুরুতে একটা স্বরের আগমন ঘটেছে, তাই এটা হচ্ছে আমাদের আদি স্বরাগম। তাহলে পারা যাবে না? আপনাদের পরীক্ষাতে যদি এইখানে যদি আদি স্বরাগম আসে তাহলে আই থিঙ্ক আপনারা সবাই পারবেন। ওকে, এরপরে আমাদের মধ্য স্বরাগম। তাহলে কি হবে? শব্দের মাঝে যদি স্বরের আগমন ঘটে সেটাই হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। এরপরে বলছে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। সবসময় মনে রাখবেন যে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে আমাদের বিপ্রকর্ষ। তো আপনাদের পরীক্ষাতে মধ্য স্বরাগম না দিয়ে বিপ্রকর্ষ থাকতে পারে অপশনে, ঠিক আছে, বা স্বরভক্তি। তাহলে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের যে অপর দুইটা নাম রয়েছে, যে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এই নাম তিনটাই আপনাকে একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে যদি কোনো শব্দের মাঝে যদি চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। ওকে, এবারে আমরা চলে আসছে এক্সাম্পল,
যেমন দেখেন রত্ন, রত্ন থেকে হয়ে গেল রতন, অর্থাৎ আমাদের এখানে কিন্তু যুক্ত বর্ণ ভেঙে যাচ্ছে, যুক্ত বর্ণ ভেঙে যাচ্ছে। এরপর ধর্ম থেকে ধরম। দেখেন একটা বিষয়, আমরা ধর্ম এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ধর্ম, ধর্ম, তাই না? তো এই শেষের যে ম আছে, এই মটাই যখন এই মাঝের দিকে চলে আসছে তখন হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের, বা এইখানে আমরা যুক্ত বর্ণ যে ভেঙে যে লিখলাম, হ্যাঁ ধর্ম, এটা এখানে। তারপর হচ্ছে স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস। দেখেন এই বিষয়টা, এই হর্ষ আমাদের উচ্চারণে কি আসছে, হর, আগে কি হর আসছে, তারপরে মূর্ধন্য আসছে। তাহলে এইভাবে আমাদের যুক্ত বর্ণ ভেঙে যাচ্ছে যখন, তখন সেটা আমাদের মধ্য স্বরাগম। আবার রস্য, যেমন মুক্তা, মুক্তা থেকে হচ্ছে মুকুতা, ঠিক আছে? তারপরে তুর্ক থেকে তুরু, ভ্রু থেকে ভুরু, তারপরে শ্লোক থেকে শ্লোক, তারপর মুরগ থেকে মুরগ, মোরগ। তো আপনাদের পরীক্ষাতে এইভাবে তিনটাও দিতে পারে, অথবা সরাসরি মুরগ থেকে মোরগ, এর মাঝেরটা নাও দিতে পারে। এরপরে প্রীতি থেকে প্রীতি, ক্লিপ থেকে ক্লিপ, ফিল্ম থেকে ফিল্ম, গ্রাম থেকে গ্রাম। তাহলে যখনই আপনি দেখবেন যে এই ধরনের শব্দগুলো ভেঙে যাচ্ছে এবং উচ্চারণ করার সময় আমরা যেভাবে উচ্চারণটা করে থাকি সেরকমটা যখন হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের হবে মধ্য স্বরাগম। ঠিক আছে? যেমন প্রেক, অনেকে কিন্তু বলে পেরেক, অনেকে আমরা উচ্চারণ করে থাকি পেরেক। তাহলে প্রেকটাকে আমি যখন পেরেক বলছি, অর্থাৎ মাঝে অনেকটা রে চলে আসছে, তখন সেটা আমাদের মধ্য স্বরাগম। তাহলে আই থিঙ্ক আপনার মধ্য স্বরাগমটাও ক্লিয়ার। পরীক্ষা যদি মধ্য স্বরাগম থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আশা করছি আপনারা এটা পারবেন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত মানে কি, শেষ। তাহলে শেষের স্বরের আগমন ঘটলে সেটা হচ্ছে আমাদের অন্ত স্বরাগম। দেখেন, উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে স্বরধ্বনির আগমন হলে তাকে অন্ত স্বরাগম বলে। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চি আমরা উচ্চারণ করি বেঞ্চি, চয়ের রস্যই শেষে আসছে। আবার এদিকে সত্য থেকে সত্যি, ই আমাদের শেষে কিন্তু ই উচ্চারিত হচ্ছে, তার মানে ইটা আমাদের কোথায়, শেষে উচ্চারিত হচ্ছে। এরপরে কড়া থেকে কড়াই, এরপর হচ্ছে পোক্ত থেকে পোক্ত, তারপর হচ্ছে নস্য থেকে নস্যি। অর্থাৎ আমরা যখন এইভাবে উচ্চারণ করব যে নস্য, এখানে কি আমাদের শেষে কিছু কি আছে, নাই, কিন্তু আমি উচ্চারণ করছি নস্যি, ই শেষে কিন্তু আমি একটা ই উচ্চারণ করছি। তো ই উচ্চারণ করার মানেই হচ্ছে এখানে অন্ত স্বরগম ঘটেছে, অর্থাৎ শেষে একটা এক্সট্রা যে স্বর সেটা আগমন হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আই থিঙ্ক এটা আপনারা ক্লিয়ার। এবং আপনাদের পরীক্ষাতে বেশিরভাগ এটা দেয়, সত্য থেকে সত্যি, এটা কি ধরনের ধ্বনির পরিবর্তন, এটা বেশি আসতে দেখা যায় আপনাদের পরীক্ষায়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের বলতেছে হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি জিনিসটা কি, পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি থেকে আইজ। তাহলে আপনার মনে রাখবেন যে অপিনিহিতি, দেখেন এখানে অপিনিহিতি এতগুলো হ্রস্ব ইকার, এতগুলো যখন আমাদের হ্রস্ব ইকার, তার মানে এটা আমরা মনে রাখবো যে ইকার আগে উচ্চারিত হবে, পরের ইকার আগে উচ্চারিত হবে। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের এতগুলো ইকার, তাই আমরা এখানে এইভাবে মনে রাখবো যে অপিনিহিতি হচ্ছে পরের ইকার যদি আগে উচ্চারিত হয়, সেটাই হচ্ছে আমাদের অপিনিহিতি। মনে থাকবে এটা নামের সঙ্গে, নামের এতগুলো হ্রস্ব ইকার আছে, সেই জন্য এর কাজও হচ্ছে পরের ইকারটাকে আগে উচ্চারিত করবে বা আগে বসাবে। ঠিক আছে, যেমন আজি, আজি, ই শেষে কি ই উচ্চারিত হচ্ছে, আজ ই। যেমন দেখেন এটাকে যদি আমি লিখি আজি, তাহলে এটা আমি কিভাবে উচ্চারণ করতে পারবো, আজ ই, এটাই তো হয়, তাই না? তো এইটা না লিখে এই দেখেন পরের ইকারটা যখন আমি আগে লিখে দিচ্ছি, পরের ইকারটা যখন আমি আগে উচ্চারিত করছি, তখন সেখানে আমাদের কি হচ্ছে, তখনই হচ্ছে মূলত আমাদের অপিনিহিতি। তাহলে পরের ইকার আগে উচ্চারিত হলেই অপিনিহিতি, পরের ইকার আগে উচ্চারিত হলেই অপিনিহিতি। মনে থাকবে সবার এটা? ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে অসমীকরণ। অসমীকরণটা কি,
একই স্বরের পুনরাবৃত্তি হলে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনির আগমন হয় তখন তাকে অসমীকরণ বলা হয়। যেমন অ যোগ অ সমান আরিয়া ধপ ধপ, তাহলে এটা কি হচ্ছে ধপা ধপ। তাহলে ধপ ধপ এটা আমরা একসঙ্গে কি বলছি ধপা ধপ। আবার এদিকে টপ যোগ টপ সমান সমান টপা টপ, গপ গপ গপা গপ। তাহলে একটু দেখবেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে আমাদের যখন দুইটা ধ্বনি একই বারবার উচ্চারিত হচ্ছে, তো মাঝে আমরা যদি অন্য একটা ধ্বনি যদি নিয়ে আসি পুনরাবৃত্তি দূর করার জন্য, তাহলে সেটা হচ্ছে অসমীকরণ। সমীকরণ মানে কি? সমীকরণ বলতে আমরা বুঝি যে একটা সঙ্গে একটা মিলানো, তাই না? সমীকরণ। তো এখানে অসমীকরণ মানে কি? এটা আলাদা করছে, তাদের ভিতরে যে মিলটা ছিল সেই মিলটাকে আলাদা করে দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অসমীকরণ। বুঝতে পেরেছেন আপনারা? তো আমরা গণিতে যখন সমীকরণ করেছিলাম তো সেখানে আমাদের কি হচ্ছিল একই টাইপের, আর এক্ষেত্রে কি হচ্ছে একই থেকে ভিন্ন করে দিচ্ছে। তো ধ ধ একই ছিল, একই থেকে ভিন্ন করে দিচ্ছে, ধপা ধপ আলাদা করে দিচ্ছে। তো আলাদা যখন করেছে সেটা হচ্ছে অসমীকরণ। আই থিঙ্ক এটা আপনারা মনে রাখতে পারবেন। তাহলে কি বলতেছে যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে নতুন আমাদের স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে অসমীকরণ। সেটাকে আমরা কি বলবো? অসমীকরণ। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্বরসঙ্গতি। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলা হয়। দেখেন স্বরসঙ্গতি, সঙ্গ অর্থাৎ একজনের সঙ্গ দিয়ে যখন আরেকজন নষ্ট হয়ে যাচ্ছে তখন সেটাই হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। ওকে, তাহলে একটা স্বরের সঙ্গ দিয়ে আরেকটা স্বর যখন তার মতোই হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে স্বরসঙ্গতি। তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে, একজনের প্রভাবে আরেকজন যদি পরিবর্তন হয়ে যায়, ভালো থেকে যদি খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। যেমন দেশি থেকে দিশি কেমনে হইলো? এইখানে শেষে যে রস্বইকার ছিল না একটা, এই রস্বইকার, এই রস্বইকারের প্রভাবে এই আগের একারটাও আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপর বিলাতি। দেখেন আগেও খারাপ পরেও খারাপ, মাঝেরটা কি ভালো থাকতে পারবে? পারবে না, সেও খারাপ হয়ে গেল। তাহলে বিলাতি থেকে বিলিতি হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখেন মূলা, মূলা থেকে আবার কি হয়ে গেল? মূল। এটা আমাদের রস্য উকার, তাই রস্য উকার থাকলে ওকার, মানে রস্যর সঙ্গে ওর একটা মিল রয়েছে। ঠিক আছে, সেই জন্য এখানে আমাদের মূল হয়ে গেল, মূলা থেকে মূল হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপনারা? তাহলে একটা স্বরের সঙ্গ দিয়ে যখন আরেকটা স্বরের পরিবর্তন হয়ে যাচ্ছে বা এই আগে পিছে অন্যরকম দেওয়া আছে, তাহলে মাঝেরটাও তাদের মতো যদি হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। অর্থাৎ এই প্রতিটা কিন্তু তাদের নামের সঙ্গে মিল আছে, এবং এই নামের সঙ্গে মিল থাকায় আপনাদের জন্য কিন্তু এটা অনেক ইজি, মুখস্থ করা কি অনেক ইজি, তাই না? বুঝতে পেরেছেন? ওকে, সো আশা করি যে আপনার স্বরসঙ্গতি কথাটাও এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে আমরা আবার কি দেখবো এখানে, যে স্বরসঙ্গতি আবার কিছু ভাগ রয়েছে। প্রগত স্বরসঙ্গতি, পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলা হয়। অর্থাৎ আগের জনার প্রভাবে যদি পরের জন পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে প্রগত। ঠিক আছে, ওকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রগত স্বরসঙ্গতি। যেমন তুলা, এই দেখেন সামনে কি ছিল আমাদের রস্য উকার, রস্য উকার থাকলে আমি কি বলেছিলাম পরেরটা ওকার হয়ে যায়, তাহলে তুলা থেকে তুলো, পূজা থেকে পুজো, রূপা থেকে রূপ, কুমড়া থেকে কুমড়ো। ঠিক আছে, তারপর ইচ্ছা থেকে ইচ্ছে। ওকে, এরপর এখানে হচ্ছে খুড়া থেকে খুড়ো, শিকা থেকে শিকে। অর্থাৎ আমাদের সামনে যদি রস্য ইকার থাকে, সামনে যদি আমাদের রস্য ইকার থাকে তাহলে পরেরটা আমাদের হবে একার। মনে রাখবেন, সামনে যদি হয় রস্য ইকার তাহলে পরে চেঞ্জ হয়ে কি হবে? একার হবে। আর সামনেটা যদি রস্য উকার থাকে, অর্থাৎ এরকম যদি রস্য উকার থাকে তাহলে পরেরটা হবে ওকার। খাতায় লিখে নিবেন, হ্যাঁ? সামনেরটা যদি রস্য উকার হয় তাহলে পরেরটা হবে ওকার, সামনেরটা যদি ইকার হয় তাহলে পরেরটা হবে একার। ওকে, আচ্ছা এরপর উনান। দেখেন রস্য সঙ্গে কি রস্য উকারের সম্পর্ক আছে, তো উনান থেকে কি হবে? উনুন হবে। দুটা থেকে দুটো, কুড়াল থেকে কুড়োল, জুতা থেকে জুতো, বুড়া থেকে বুড়ো। ঠিক আছে, ধুনারি থেকে ধুনুরি, নৌকা থেকে নৌকো ইত্যাদি। এই ধরনের যে পরিবর্তনগুলো সেটা হচ্ছে প্রগত।
অর্থাৎ আগের জনার জন্য পরের যে স্বরের যে আমাদের পরিবর্তনটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রগত স্বরসঙ্গতি। ওকে, বুঝতে পেরেছেন সবাই? তাহলে প্রগত স্বরসঙ্গতি কি? এরপর আমরা বলবো হচ্ছে মধ্য স্বরসঙ্গতি, অর্থাৎ আদি বা অন্ত স্বরধ্বনি দ্বারা, অর্থাৎ আমাদের একটু আগে আমরা দেখলাম না, ওখানে আমাদের ছিল এতে বিলাতি শুরুরটা এবং শেষেরটা মাঝেরটা পরিবর্তন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মধ্য স্বরসঙ্গতি। তাহলে দেখেন, আদি বা অন্ত স্বরধ্বনি দ্বারা অথবা উভয় স্বরধ্বনি দ্বারা মধ্যস্বর প্রভাবিত হলে তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলা হয়। এখানে কি বলছে? মধ্যগত বা মধ্য স্বরসঙ্গতি দুইটাই হবে। যেমন জিলাপি থেকে জিলিপি, তো রস্বইকার মাঝেরটাও কি রস্বইকার হবে। ভিখারি থেকে ভিখিরি, বিলাতি থেকে বিলিতি, এখনি থেকে এখুনি, এখনি থেকে এখুনি, এরপরে হিসাবি থেকে হিসিবি ইত্যাদি। এই ধরনের যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের মধ্য স্বরসঙ্গতি। তাহলে কি বললাম? সামনের জনের জন্য যদি পরের জন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের প্রগত স্বরসঙ্গতি। কি বললাম? প্রগত স্বরসঙ্গতি। এবং যদি আমাদের আগের জনের জন্য বা পরের জনের জন্য বা দুইজনের জন্য যদি মাঝের জন পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের সেটা হবে হচ্ছে মধ্য স্বরসঙ্গতি। ঠিক আছে? তাহলে আপনারা এতদূর অব্দি ক্লিয়ার? অসমীকরণ ওইটা আর একটু বুঝাবেন। ওকে, অসমীকরণে কি বলতেছে? অসমীকরণ, সমীকরণ বলতে আমাদের বোঝায় যে একই জিনিসের ভেতর তুলনা, আর অসমীকরণ হচ্ছে একই না। তো দেখেন আমাদের এখানে ছিল ধপ যোগ ধপ, তো ধপ যোগ ধপ করে কি ধপ ধপ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে ধপ ধপ না হয়ে হয়েছে ধপা ধপ, অর্থাৎ এই মাঝে একটা সরিয়া চলে এসেছে, মাঝে একটা কি এসেছে? সরিয়া। আবার এখানে টপ যোগ টপ সমান কি আমাদের এখানে টপ 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 টপ, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা না হয়েছে টপা টপ, টপা টপ। তাহলে এখানে কি একটা মাঝে সরিয়া এসেছে। তো এখানে বলতেছে যে আমাদের দুইটা ধ্বনি যদি একই থাকে বা একই স্বরের, ঠিক আছে, দুইটার মাঝে যদি আমাদের কোনো একটা অন্য কোনো যদি একটা স্বরধ্বনি চলে আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের অসমীকরণ। অর্থাৎ একই ছিল সমীকরণের মতো, তো মাঝে একজন চলে এসে তাদেরকে আলাদা করে দিল, তাই সেটাই হবে হচ্ছে আমাদের অসমীকরণ। এরপরে পরাগত স্বরসঙ্গতি কি বলতেছে? দেখেন, যে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় তাকে পরাগত স্বরসঙ্গতি বলা হয়। একটা আমরা দেখলাম প্রগত, একটা হচ্ছে পরাগত। তো পরের জনার জন্য যদি সামনের জন পরিবর্তন হয়, ঠিক আছে, অর্থাৎ পরেরটা আগত হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের পরাগত। যেমন বিড়াল থেকে হয়ে গেল আমাদের বেড়াল, শেষে যে আকার আছে আকারের সঙ্গে একারের সম্পর্ক, আকারের সঙ্গে একার, তাই এখানে রস্ব একার পরিবর্তিত হয়ে একার হয়ে গেল, তাহলে বিড়াল থেকে বেড়াল। তাহলে পরে কি আছে? আকার, তো পরেরটা যদি আকার থাকে তাহলে সামনেরটা হবে একার। এরপরে হচ্ছে দেশি থেকে দিশি, পরেরটা রস্ব একার, তাহলে সামনেরটা হবে রস্ব একার। এরপরে চীনা, এখানে আকার আছে তাহলে সামনেটা কি হবে? একার। এখানে যেমন দেখেন আকার ছিল তাই এখানে একার হয়েছে, একইভাবে এখানে আকার আছে তাই এখানে একার হবে। ঠিক আছে? এরপর দেখেন এখানে আকার আছে তাহলে সামনেটা কি হবে? একার হবে। জাস্ট এতটুকু মনে রাখবেন, আমাদের পরে যদি আকার থাকে আর সামনে যদি ইকার থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে? একার হয়ে যাবে। আর বড় কথা, এটা আপনাদের মনে না রাখলেও চলবে, যে লিখা এখানে আকার থাকলে যে পরে একার হয়, এটা আপনার মনে না রাখলেও চলবে। কারণ আপনার পরীক্ষাতে প্রশ্ন দিবে যে লিখা থেকে লেখা এটা ধ্বনির কি রকম পরিবর্তন, লিখা থেকে লেখা এটা ধ্বনি কি ধরনের পরিবর্তন, তখন আপনি একটু মনে রাখবেন, আচ্ছা ভাইয়া তো বলেছিল যে পরে যদি আকার থাকে তাহলে সামনে হয় একার, তাই পরের জনের জন্য যদি সামনের জন পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে বলবো পরাগত স্বরসঙ্গতি, অর্থাৎ পরের জন আগত হচ্ছে বা পরের জনের প্রভাবে সামনের জনের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি, তাহলে আপনার এটা ক্লিয়ার? তাহলে পরের জনের জন্য যদি সামনের জন যদি পরিবর্তন হয়, অর্থাৎ চীনা, কি বলতেছে আমাদের এখানে? চীনা। হ্যাঁ, আমাদের এখানে কি বলতেছে? চীনা। এখানে আমাদের কি আছে? আকার আছে, তো আমাদের এখানে যদি আকার আছে তাহলে আমাদের এখানে কি হবে? চেনা হবে, অর্থাৎ পরে আকার থাকলে সামনেরটা ইকার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। কেন পরাগত বলছি? তাহলে পরের জনের প্রভাব যখন এই সামনে এসে পড়ছে, অর্থাৎ পরের জন যখন সামনে চলে আসছে, পরটা যখন আগে আগত হচ্ছে, তখন আমাদের সেটা পরাগত স্বরসঙ্গতি। আর সামনের জনের প্রভাবে যদি পরের জন যদি পরিবর্তন হয়
তাহলে সেটা হচ্ছে প্রগত স্বরসংগতি। এবারে দেখেন পরাগত স্বরসংগতি রিপিট করতে বলছিলেন। ওকে, তো পরাগত স্বরসংগতি হচ্ছে যে পরের জনার প্রভাবে যদি সামনের জনের ধ্বনির যদি পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে আমাদের পরাগত। যেমন আমরা যদি এটা যদি দেখি, আমাদের এখানে পরে কি রয়েছে, রস্বইকার রয়েছে। তো পরের জনের রস্বইকার দেখে সামনের জন্য যদি রস্বইকার হয়ে যায় তাহলে এই দেশি থেকে দিশি যে পরিবর্তন সেটা হচ্ছে পরাগত স্বরসংগতি। অর্থাৎ এই পরের ধ্বনির সংস্পর্শে এসে সামনের ধ্বনি একার থেকে ইকার হয়ে গেছে। তো এই যে পরিবর্তন সেটাই হচ্ছে মূলত আমাদের পরাগত স্বরসংগতি। ঠিক আছে, ওকে। এরপরে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে অনন্য স্বরসংগতি। এটা আবার কি? আদি ও অন্ত উভয় স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করে ভিন্ন স্বরধ্বনি সৃষ্টি করলে তাকে অনন্য স্বরসংগতি বলা হয়। যেমন দেখেন আমাদের এখানে মোজা ছিল, মোজার এখানে আকার ছিল, এখানে ওকার ছিল, এখানে কি হলো মু জো। তাহলে দেখেন এই আকারটা চেঞ্জ হয়ে ওকার হলো, ওকারটা চেঞ্জ হয়ে উকার হলো, অর্থাৎ দুইজনাই একে অপরের সঙ্গে মারামারি করে আলাদা হয়ে গেল, অর্থাৎ দুইজনাই এখানে পরিবর্তিত হয়ে গেল। তাহলে সেটাই হচ্ছে আমাদের অনন্য স্বরসংগতি। এরপরে কি হচ্ছে দেখেন যে ধোকা থেকে হুকো, ঠিক আছে, তারপর পোষা থেকে পুষি, মানে একেবারে পরিবর্তন হয়ে যাবে। তাহলে একটু মনে রাখবেন যে মানে এই সামনের জন এবং পরের জন দুইটাই পরিবর্তিত হয়ে নতুন যদি দুইটা আমাদের ধ্বনির সৃষ্টি করে তাহলে সেটাই হচ্ছে আমাদের অনন্য স্বরসংগতি। কি আমাদের এটা হচ্ছে অনন্য স্বরসংগতি। এরপর এখানে আমরা দেখছি হচ্ছে সম্প্রকর্ষ বা সরলোপ। সম্প্রকর্ষ জিনিসটা কি বা সরলোপ, লোপ বলতে আমরা বোঝাচ্ছি হারিয়ে যাওয়া বোঝায়। সরলোপ অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি স্বর হারিয়ে যাবে। তাহলে কি বলেছে, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপ পাওয়াকে বলা হয় সম্প্রকর্ষ, অর্থাৎ হারিয়ে যাবে। যেমন বসতি, এটাকে আমরা বলছি বস্তি। আবার এখানে জানালা থেকে জ্বালা, ঠিক আছে। তো এইভাবে যে আমাদের যেগুলো পরিবর্তনটা হয়ে যায় বা এদিকে জানলা থেকে জানলা, এই ধরনের যে আমাদের পরিবর্তনটা হয় সেটাকেই বলবো হচ্ছে আমরা সম্প্রকর্ষ বা সরলোপ। সেটাকে আমরা কি বলবো, সম্প্রকর্ষ বা সরলোপ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি এখানে একটু দেখেন, এখানে হচ্ছে আমাদের জানলা হবে, বুঝছেন, এখানে হচ্ছে জানালা থেকে এটা হবে হচ্ছে জানলা, জানালা থেকে হবে হচ্ছে জানলা, বুঝছেন, এখানে একটা দন্তন্য হবে। ওকে, এরপর হচ্ছে এই সম্প্রকর্ষ বা সরলোপের আবার ভাগ রয়েছে। কি কি? সেটা হচ্ছে আদিম বর্লোপ বা আদিস্বর লোপ। হ্যাঁ, আদিস্বর লোপটা কি? যে শব্দের আদিস্বর লোপ হলে তাকে আদিস্বর লোপ বলা হয়। যেমন অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ, তাহলে অলাবু থেকে লাবু, লাবু থেকে হচ্ছে লাউ। এরপর হচ্ছে এও, এটা হচ্ছে রেডি, তারপর হচ্ছে উদ্ধার, উদ্ধার, ধার ইত্যাদি। এই ধরনের যে আমাদের পরিবর্তন গুলো হয় সেটাই হচ্ছে আমাদের আদি স্বরের লোপ। সেটা আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের আদি স্বরের লোপ। এরপর আমাদের মধ্যস্বর লোপ, শব্দের মধ্যে স্বরলোপ হলে, যেমন অগরু থেকে অগ্র, অগুরু, 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 এটাকে যদি আমি স্পিডে উচ্চারণ করি তাহলে হচ্ছে অগ্রু, অগ্র। তারপর থেকে সুবর্ণ থেকে স্বর্ণ, তারপর থেকে গামোছা থেকে গামছা, গামোছা, 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 একশো উচ্চারণ হচ্ছে গামছা। তাহলে মাঝের যে ওকার ছিল, মাঝের যে ওকার ছিল সে ওকারটা উঠে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যস্বরের লোপ। এরপর নারকেল থেকে হয়ে গেল নারকেল, এখানে আমাদের যে রস্বইকারটা ছিল সেই রস্বইকারটা কি হলো, গায়েব হয়ে গেল। তাহলে নারকেল থেকে নারকেল, এটা আমাদের কিসের উদাহরণ, এটা হচ্ছে আমাদের মধ্যস্বরের লোপ। এটা আমাদের কিসের, মধ্যস্বরের লোপ। বা এক্ষেত্রে আমাদের মধ্যস্বর না বলে আমরা এখানে সহজে উত্তর করতে পারি সম্প্রকর্ষ বা সরলোপ। আপনাদের অপশনে যদি মধ্যস্বর লোপ যদি দেওয়া না থাকে তাহলে আপনার উত্তর করবেন হচ্ছে সম্প্রকর্ষ বা সরলোপ। ঠিক আছে, এরপরে অন্তঃস্বর লোপ। এখানে কি হচ্ছে, আশা থেকে হবে আজ, সন্ধ্যা থেকে হবে সাজ, রাতি থেকে হবে রাত। এখানে শেষে যে রস্বইকারটা ছিল সেটা উঠে গেল। তারপরে চারি থেকে চার, শেষের রস্বইকারটা উঠে গেল, আজি থেকে আজ। হ্যাঁ, তো এই ধরনের যে পরিবর্তনগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের অন্তঃস্বর লোপ। তো আপনাদের পরীক্ষা যদি দেওয়া থাকে যে সন্ধ্যা থেকে সাজ, এখানে ধ্বনি কি ধরনের পরিবর্তন হয়েছে,
তখন আপনারা উত্তর করবেন সম্প্রকর্ষ বা সরলোপ। এখন আপনাদের একটা অপশনে দেওয়া আছে সম্প্রকর্ষ, আরেকটা অপশনে দেওয়া আছে অন্তঃসরলোপ। আপনারা এখানে উত্তর করবেন হচ্ছে অন্তঃসরলোপ। কোনটা উত্তর করবেন আপনারা? অন্তঃসরলোপ। আর অন্তঃসরলোপ এটা যদি দেওয়া না থাকে তাহলে আপনারা শুধুমাত্র এই সম্প্রকর্ষ বা সরলোপ এটা উত্তর করবেন। ওকে, আপনারা কি এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এরপরে আমরা দেখব হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা কি? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময়ের ফলে ধ্বনিগত যে অসঙ্গতির সৃষ্টি হয় তাই হলো ধ্বনি বিপর্যয়। যেমন লোকসান থেকে লোসকান, অর্থাৎ আমাদের একটা শব্দের ভিতরে আমাদের যে ব্যঞ্জন ধ্বনি যেগুলো রয়েছে সেটা যদি তাদের স্থানটা পরিবর্তন করার ফলে কি হয়, ধ্বনিগত অসঙ্গতি, অর্থাৎ একটা ভুলভাল শব্দের সৃষ্টি হচ্ছে। ভুলভাল। বিপর্যয় মানে আমরা বুঝি কোনো কিছু খারাপের দিকে যাওয়া, ঠিক আছে? বিপর্যয় মানে কোনো কিছু খারাপ হয়ে যাওয়া। তো এখানে আমাদের কত সুন্দর একটা শব্দ ছিল লোকসান, এই লোকসান শব্দটা খারাপ হয়ে গিয়ে কি হলো, লোসকান। মানে কি, তার কোনো আর কিছুই থাকলো না। সো এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়। আমাদেরকে ডেস্ক থেকে কি হচ্ছে আমাদের এখানে ডেক্স, এটা হচ্ছে আমাদের একই দেওয়া আছে যদিও বা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডেক্স হবে, এখানে ক নিচে দুটো স। তারপরে এদিকে পিশাচ থেকে হচ্ছে পিচাস, এটা আপনাদের পরীক্ষাতে বেশি আসে যে পিশাচ থেকে পিচাস, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়, খুব বেশি আসে এটা, যে পিশাচ থেকে পিচাস, অর্থাৎ এই পরের চটা মাঝে চলে আসলো। এরপরে লাফ থেকে ফাল, এই পরের ফটা আগে চলে আসলো। তো দেখেন আমাদের এখানে ছিল লাফ, একটা সুন্দর একটা শব্দ ছিল, কিন্তু লাফ থেকে হয়ে গেল ফাল। কেমন শব্দটা হয়ে গেল? তো যেহেতু এটা মানে একটা দেখতে খারাপ দেখাচ্ছে বা কেমন একটা হয়ে গেল, তো এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়। খুবই ইজি এই টপিকটা, আমি তো বললাম হ্যাঁ যে এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইজি এবং এখানটা আপনারা অ্যান্সার করতে পারবেন। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে সমীভবন। সমীভবন জিনিসটা কি? যে শব্দ মধ্যস্থ দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে, এই ব্যাপারকে বলা হয় সমীভবন। তাহলে কি বলতে, জন্ম থেকে হয়ে গেল জন্ম, কান্না থেকে হয়ে গেল কান্না। তার মানে আমাদের এখানে বোঝাচ্ছে যে আমাদের এই পরে যেটা থাকবে, ঠিক আছে, পরে কি আছে, জন্ম, পরে আমাদের ম আছে তাই শুরুটা ম হয়ে গেল, পরে এখানে দন্ত ন ছিল তাই আগেরটাও দটাও দন্ত হয়ে গেল। অর্থাৎ আমাদের এখানে কি বলছে যে শব্দের ভিতরে দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। অল্প বিস্তর সমতা বলতে তারা একই ধ্বনি হয়ে যাবে এবং যুক্ত আকারে চলে আসবে, একই হবে এবং যুক্ত আকারে চলে আসবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের এই সমীভবন। তাহলে আমাদের কি চেঞ্জ হবে? আমাদের পরে যে ধ্বনি থাকবে, পরের ধ্বনির মতো সামনের ধ্বনির রূপ চেঞ্জ হয়ে যাবে, হুবহু পরের ধ্বনির মতো হয়ে যাবে। অর্থাৎ পরে ছিল দন্তন্য, আগেরটা হয়ে গেল দন্তন্য, এবং তারা যুক্ত আকারে চলে আসবে, অর্থাৎ তারা যুক্ত বর্ণ গঠন করবে। তারা যদি যুক্ত বর্ণ সেখানে গঠন করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সমীভবন। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর প্রগত সমীভবন। প্রগত সমীভবনে কি হবে? আমাদের আগের জোড়ার চেঞ্জ হবে, অর্থাৎ সমীভবনের একটা রূপ হচ্ছে প্রগত। তাহলে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি পরের ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, এর আগে কিন্তু আমরা একটু দেখেছিলাম প্রগত জিনিসটা, আবার একই ভাবে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখেন কি হচ্ছে, তাকে আমরা যেমন পদ্ম, আগে কি আছে আমাদের দ আছে, পরেরটা হয়ে গেল দ, তারপর এখানে পদ্ম হলো, এরপরে চক্র থেকে কি চক্র, তারপরে আমাদের এখানে চন্দন থেকে কি হলো চন্দন, এখানে শুরুতে দন্তন্য আছে তাই দটাও হয়ে গেল দন্তন্য। আবার এখানে লগ্ন থেকে লগ্ন, ঠিক আছে, এখানে এখানে আমাদের একটা স্পেস হবে, যাই হোক। তো এখানে লগ্ন শুরুতে আমাদের কি ছিল গ যোগ দন্তন্য, তাহলে আমাদের পরেরটা কি হলো গ যোগ গ, অর্থাৎ শুরুর গটাও পরের গ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রগত সমীভবন। কি বলবো এটাকে আমরা? প্রগত সমীভবন। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখবো সেটা হচ্ছে পরাগত সমীভবন। পরাগতটা কি হবে? পরের জনের জন্য যদি সামনের জন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে আমাদের পরাগত। যেমন দেখেন কি হচ্ছে তৎ যোগ হিত তদ্ধিত, এখানে উৎ যোগ মুখ উন্মুখ, ঠিক আছে, ওকে। তারপর এখানে বজ্জাত থেকে বজ্জাত, অর্থাৎ পরের জন বর্গীয় জ তাই আগের জন বর্গীয় জ হয়ে গেছে, ওকে। তারপর এখানে কি বিপদজনক, পরে কি বর্গীয় জ ছিল তাই আগেরটা দটা আমাদের কি হয়ে গেল বর্গীয় জ হয়ে গেল, যেমন এখানে হয়ে গেল বিপদজনক, অর্থাৎ
পরের জনের জন্য যদি সামনের জন পরিবর্তিত হয়ে যায়, ইনি যদি একই রকম যে রূপ লাভ করে এবং তার একটা যুক্ত বর্ণ গঠন করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পরাগত সমীভবন। এবং সমীভবন মানেই এখানে যুক্ত বর্ণ থাকবে, সমীভবন মানে আমাদের এখানে যুক্ত বর্ণ থাকবে। ঠিক আছে, এরপর আমরা এখানে আবার অনন্য সমীভবন কি বলতেছে, পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ধ্বনি পরস্পর প্রভাবিত করে অন্য একটি ধ্বনিতে পরিবর্তিত হলে তাকে অনন্য বা পারস্পরিক সমীভবন বলা হয়। যেমন সত্য থেকে সচ্চ, দুইটাই চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে বিদ্যা থেকে বিজ্ঞা, তারপরে হচ্ছে তৎশক্তি থেকে তৎশক্তি, তারপরে থেকে কুৎসিত থেকে কুৎসিত। আমরা এখানে খণ্ডতও চেঞ্জ, দন্ত সও চেঞ্জ, দুইজনেই চেঞ্জ করে একটা নতুন হলো কি চ যোগ ছ, নতুন কিছু একটা চলে আসলো, তাহলে এটাকে বলবো আমরা অনন্য সমীভবন। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের বিষমীভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলা হয়। যেমন বিষমীভবন অর্থাৎ তাদের ভিতরে কোনো সমতা নাই, তারা আলাদা রকম, সেটাই হচ্ছে আমাদের বিষমীভবন। যেমন শরীর থেকে কি শরীর, তারপর লাল থেকে নাল, তারপর তরবার থেকে তরোয়াল, তারপর হচ্ছে আলমারি থেকে আলমারি, এই ধরনের যে পরিবর্তনগুলো হয় সেটা হচ্ছে আমাদের বিষমীভবন। ঠিক আছে, তো এই বিষমীভবনে এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র শব্দগুলো একটু ভালোভাবে মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন কি, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের কি বলতেছে, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, দুইবার উচ্চারণ হয়, একে বলে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। অর্থাৎ একটা ব্যঞ্জন দুইবার একসঙ্গে উচ্চারিত হবে। যেমন টাকা থেকে পাক্কা, কি বলতে, কখনো কখনো জোর দেওয়ার জন্য, অর্থাৎ আমরা ডিপলি যখন বলি তখন। এরপরে সকাল, সকালে কি হচ্ছে সকাল, একেবারে একেবারে, বড় বড্ড, ছোট ছোট্ট। তাহলে আমরা কি বলছি, যখন আমরা কোনো কিছু জোর দেওয়ার জন্য কি করি, আমরা যখন সেটা করে জোর করে কি বলি, আমরা একই রকম উচ্চারণ করি বা দুইটা আমরা ব্যঞ্জন নিয়ে চলে আসি, সেটাই হচ্ছে আমাদের দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, আমি খুবই ছোট্ট মানুষ, তাহলে আমি কি ছোট মানুষের বলছি ছোট্ট মানুষ, মানে আমি অনেক জোর দিয়ে বলছি আমি খুবই ছোট্ট। তো এক্ষেত্রে যখন আমি এখানে জোর দিচ্ছি তখন সেটা হচ্ছে আমাদের দ্বিত্ব ব্যঞ্জন, এবং আমার এখানে ব্যঞ্জন দুইবার উচ্চারিত হচ্ছে, ছোট থেকে ছোট্ট, ট যোগ ট, কি হচ্ছে আমাদের এখানে ট যোগ ট। ঠিক আছে, ছোট্ট, তাহলে এদিকে ছয়কার ট, আরেকটা এখানে ট, তাহলে কি হলো ছোট্ট। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো ছোট্ট, তাহলে এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ ব্যঞ্জনটা কি হবে, মানে এটা বিকৃতি ঘটবে, অর্থাৎ মানে খারাপের দিকে চলে যাবে, বিষয়টা এরকম। তাহলে শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, অর্থাৎ তার আকারটা অন্যরকম হয়ে গেল। যেমন কবাট থেকে হয়ে গেল কপাট, বটা হয়ে গেল প, ধোবা থেকে হয়ে গেল ধোপা, তারপরে ধাইমা থেকে হয়ে গেল দাইমা। অর্থাৎ সামনেও চেঞ্জ হতে পারে, পরেও চেঞ্জ হতে পারে, যে কোনো জায়গাতে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা আমাদের হবে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ কোনো কারণ ছাড়াই আমাদের ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি। এবং আমি কিন্তু আরেকটা বিষয় আপনাকে বলি, যে এক্ষেত্রে আমি যখন বলছি এখন আপনার কাছে মনে হতে পারে আরে ইজি, এটা তো কোনো বিষয় না, কিন্তু আপনি এখানে গুলায়ে ফেলবেন। আগের দিকে আমরা যে ধরনের পয়েন্ট গুলো বললাম, পরের দিকে পয়েন্ট গুলো কিন্তু অনেকটাই কাছাকাছি টাইপের, বা এদের চেঞ্জেস গুলো কিন্তু অনেকটাই কাছাকাছি। সেই জন্য আপনি যখন পড়বেন তখন আপনার একটু মিলায়ে পড়তে হবে, যে আচ্ছা আগেরটা কেন এরকম উত্তর হলো আর পরেরটা কেন এরকম উত্তর হলো, অর্থাৎ উত্তরটা কেন ভিন্ন ভিন্ন আসছে সেই জায়গাগুলো আপনি একটু মিলায়ে পড়তে হবে, বা কোন জায়গায় কতটুকু পরিবর্তন হলে তাদের কি নাম হচ্ছে এই জায়গাটা আপনাকে একটু মিলায়ে পড়তে হবে। ঠিক আছে, টপিকটা ইজি কিন্তু একটু গোল মেলে, অর্থাৎ একটা উত্তর করতে গিয়ে স্টুডেন্টরা আরেকটা উত্তর করে ফেলে, তো এই ভুলটা করা যাবে না। আপনাদেরকে এটা একটার সঙ্গে একটা মিলায়ে পড়তে হবে। আপনি যদি করেন যে আপনি এর আগের স্লাইড গুলো পড়ে জাস্ট এমনি পড়ে মুখস্থ করতে হতে চলে আসেন, তাহলে কিন্তু হবে না। আপনি যখন এই ব্যঞ্জন বিকৃতি যখন আপনি পড়ছেন তখন আপনাকে আবার শুরুর দিকের থেকে পড়তে হবে, এইভাবে করে মিলায়ে মিলায়ে পড়তে হবে। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে মিলায়ে পড়তে হবে, শুধুমাত্র যদি আপনি টানা মুখস্থ করেন কোনো লাভ হবে না।
মিলাই মিলাই করতে হবে, যাচ্ছে এটা চেঞ্জটা এই কারণে হচ্ছে। এই চেঞ্জের যে জায়গাটুকু আপনাকে খাতায় নোট করে ফেলতে হবে, আপনাকে ওইটা মনে রাখতে হবে, এবং ওগুলো নিজের মতো করে কৌশলে আপনি মনে রাখবেন যে আচ্ছা এইখানে এই চেঞ্জটা হলো, এই ব থেকে প হয়ে গেলো, তার মাঝে এরকম একটা চেঞ্জ হলো, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি। আর আরেকটা বিষয় যে আপনারা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে মুখস্থ করবেন বা খাতায় লিখবেন। আপনি যখন একটা পড়ছেন তখন ওই ক্ষেত্রে আপনি একটা এক্সাম্পল, যেমন আপনি দ্বিত্ব ব্যঞ্জন পড়লেন, আপনি খাতাতে লিখলেন দ্বিত্ব ব্যঞ্জন দিয়ে একটা এই একটা এক্সাম্পল আপনি দিয়ে দিন যে পাকা থেকে পাক্কা। আপনার কোনো কিছু দেখা দরকার না, আপনি শুধু মনে রাখবেন যে দ্বিত্ব ব্যঞ্জনে উদাহরণগুলো এরকম হয়ে থাকে, তাদের চেহারাগুলো এরকম হয়ে থাকে। এইভাবে করে আপনি খাতায় লিখে লিখে রাফ করে করে পড়বেন, রাফ করতে হবে। এই টপিকটা আপনাকে রাফ করে করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এবং এই টপিকটা আপনার বেশ কয়েকবার পড়তে হবে, মিলাই মিলাই পড়তে হবে, বারবার করে পড়তে হবে। জাস্ট একটু রিডিং দিয়ে মুখস্থ চলে আসলেন কোনো লাভ হবে না। এরপরে ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি সমুচ্চারণে দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ হওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলা হয়। যেমন বৌদিদি থেকে বৌদি, তারপরে বড় দাদা থেকে বড়দা, এগুলো খুব বেশি পরীক্ষা আসে। এই ব্যঞ্জন চ্যুতিটা পরীক্ষায় খুব বেশি আসে। যেমন পরীক্ষা দিয়ে দেয় যে বড় দাদা থেকে বড়দা, এটা কি ধরনের পরিবর্তন? এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন চ্যুতি, অর্থাৎ একই দুইটা উচ্চারিত না করে আমরা একটা গাইড করে দিচ্ছি। চ্যুতি মানে হচ্ছে কোনো জায়গাতে কোনো কিছু পড়ে যাওয়া, বিচ্যুতি হয়ে যাওয়া, বিচ্যুত হওয়া। তো এই ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে আমাদের এখান থেকে একটা ব্যঞ্জন ধ্বনি পড়ে যাবে, ছুটে যাবে, হারিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন চ্যুতি। ওকে, মনে থাকবে সবার? ওকে, তাহলে আই থিঙ্ক যে আপনারা এটাও ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, দেন এরপরে আমাদের চলে আসছে হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতিটা কি? যে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা হয়। যেমন এদিকে ফাল্গুন থেকে ফাল্গুন, ফলার থেকে ফলার, দেখেন এখানেও কিন্তু আমাদের মাঝ থেকে কি চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এর আগেরটাতেও কি হচ্ছে, আমাদের ব্যঞ্জন চ্যুতিতেও কি হারিয়ে যাচ্ছে। তো দেখেন একই বিষয়, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে পরপর যদি একই ব্যঞ্জন ধ্বনি থাকে, সেটা যদি লোপ পায় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। আর এক্ষেত্রে এমনি অযথাই, মানে এমনি কোনো কারণ ছাড়াই লোপ পাবে, সেটা হচ্ছে আমাদের অন্তর্হতি। ঠিক আছে, যেমন ফলার থেকে ফলার, আহালিদা থেকে আলাদা, এরকম ধরনের। সো এই চেঞ্জগুলো তো একটা কাছাকাছি। এখানে বুঝার থেকে নাকি বুঝবেন বলতে কি, এটা আপনার মনে মনে আপনাকে এই পার্থক্যটা তৈরি করতে হবে। এরপর অভিশ্রুতি। অভিশ্রুতি অপিনিহিতের পরবর্তী পর্যায়ে। বিপর্যস্ত স্বরধ্বনি অপিনিহিতে ই বা উ পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তার পরবর্তী স্বরধ্বনির লোপ ঘটলে তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন জালিয়া থেকে জাইলা, জাইলা থেকে জেলে, রাখিয়া থেকে রাইখা, রাইখা থেকে রেখে, তারপরে কোরিয়া থেকে কইরা, কইরা থেকে করে। তো আমাদের এই ধরনের যে তিনটা যদি দেওয়া থাকে আপনাদের, তাহলে সেটা হচ্ছে আমাদের অভিশ্রুতি হবে। কি হবে আমাদের? অভিশ্রুতি। বা এক্ষেত্রে মনে রাখবেন যে সাধু, রাখিয়া, তারপরে হচ্ছে কোরিয়া, এগুলো কি সাধু। তো সাধু থেকে যখন আমাদের চলিত হচ্ছে, রাখিয়া, কোরিয়া থেকে করে, রাখিয়া থেকে রেখে, অর্থাৎ সাধু থেকে যখন আমাদের চলিত রূপ চলে আসছে, সেটা হচ্ছে আমাদের অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতি কেমনে মনে রাখবেন? যে সাধু থেকে চলিত হচ্ছে, এটাকে আমরা বলবো অভিশ্রুতি। এটাকে আমরা কি বলবো? অভিশ্রুতি। ওকে, আচ্ছা। এরপরে রকার লোপ পাবে। তাহলে আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায়। যেমন মারলো থেকে মারলো, করলাম থেকে করলাম, তর্ক থেকে তক্ক, করতে থেকে করতে। রকার লোপ মানে রকার লোপ। এখানে আসলে পরীক্ষাতে আসার মতো কিছু নাই, কারণ এটার যে নাম, পয়েন্টের যে নাম, এর ভিতরে কাজও তাই। এখানে আমাদের চেঞ্জেস তেমন কিছু নাই। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে হকার লোপ। এখানে আমাদের কি হ নাই হয়ে যাবে। যেমন গাহিলো থেকে গাইলো, চাহে থেকে চাই, সিম্পল বিষয়। এরপরে আমাদের এখানে কি বলতেছে? অন্ত্যস্ত শ্রুতি বা বশ্রুতি, অর্থাৎ শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বর থাকলে যদি এই দুটো স্বর মিলে একটি দ্বিস্বর না হয়, তবে এই স্বর দুটোর মধ্যে উচ্চারণ সুবিধার জন্য একটি ব্যঞ্জন ধ্বনির মতো শ্রুতি। যেমন মা আমার, মা এখানে আছে মায়ের মা, তারপর দিকে যা যা, তারপর দিকে যাওয়া, এরূপ নাওয়া, খাওয়া, দেওয়া। তো এই অন্ত্যস্ত শ্রুতি বা বশ্রুতি এটা আমাদের দরকার নাই, এটা আমাদের খুব বেশি আসে না। তো এই জায়গাটা আপনারা স্কিপ করে দিবেন। ঠিক আছে, অন্ত্যস্ত শ্রুতি বা বশ্রুতি, এই জায়গাটা আপনারা স্কিপ করবেন। এরপরে দেখেন আমাদের এখানে কি বলছে যে লোক নিরুক্তি, লোক নিরুক্তি, তারপর হচ্ছে জোর কলম শব্দ, এই ধরনের এগুলো জাস্ট এমনি আপনার এক্সাম্পল গুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসে না খুব বেশি।
আপনার ব্যাখ্যা অত মনে রাখার দরকার নেই, জাস্ট একটু এক্সাম্পল গুলো দেখে নিবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এদিকে এই বিমিশ্রণ বা মিশ্রণ এগুলো আপনারা জাস্ট একটু এক্সাম্পল গুলো দেখবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সংকর শব্দ কি বলতেছে, যে বিভিন্ন ভাষার অথবা একই ভাষার বিভিন্ন শব্দ প্রত্যুপসর্গ মিলিয়ে নতুন শব্দ গঠিত হলে তাকে সংকর শব্দ বলে। যেমন এখানে বাংনি, ফাঁকরচা, নিখরচা, তারপরে কি ইং মাস্টার, বাং, ইং মাস্টারি, এগুলো আমাদের আসে না অত পরীক্ষায়। তারপরে এদিকে সংকোচন, ক্ষীণায়ন, পিনায়ন, সংকোচন দরকার নেই এত, এগুলো জাস্ট এখানে এমনি দেওয়া আছে, এমনি চোখ বুলাবেন, এই জায়গাগুলো এমনি একটু চোখ বুলাবেন, এক্সাম্পল গুলো একটু মনে রাখবেন তাহলেই হবে, দরকার নেই এত। ঠিক আছে, তারপর এদিকে শ্রুতি ধ্বনি, তারপর এদিকে সকারী ভবন, তারপর এদিকে সমাক্ষর লোক, দরকার নেই তো, এমনি কি করবেন এক্সাম্পল গুলো দেখবেন তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এক্সাম্পল কি বলতেছে, এখানে একটা যে শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে আমাদের কি বলা হয়, সমীভবন। সমতা লাভ করলে আমরা জেনেছিলাম কি যে সমীভবন হবে, আর যদি সমতা যদি হারিয়ে যায় বা আলাদা হয়ে যায় তাহলে কি অসমীভবন হবে। এরপরে ধরিয়া থেকে ধরে ধ্বনি পরিবর্তন করতে এক্ষুনি কিন্তু আমরা এটা পড়ালাম যে সাধু থেকে চলিত হবে, তাহলে এটা কি হবে অভিশ্রুতি। সাধু থেকে চলিত হলে কি হচ্ছে, আমরা এটা অভিশ্রুতি হচ্ছে। ঠিক আছে, এই তো দেখেন এখনই আপনাকে পড়ালাম যে অভিশ্রুতি, যে জালিয়া থেকে জেলে, রাখিয়া থেকে রেখে পড়ালাম না আপনাদেরকে, মনে রাখতে বললাম না, তাহলে দেখেন এটাই কিন্তু আপনাদের ঢাকা ভার্সিটি না কোথায় যেন পরীক্ষাতে চলে এসেছে। ঠিক আছে, দেখেন হ্যাঁ ঢাকা ভার্সিটিতে এটা পরীক্ষাতে চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন প্রশ্নগুলো কিভাবে হবে, বুঝতে পারছেন? ওকে, এরপর দেখেন ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত সেটা কি, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। এরপর এখানে ট্যাক্স থেকে ট্যাক্সো, এটা ধ্বনির কি ধরনের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের অন্তঃস্বরাগম। যেমন কি ট্যাক্সো, এখানে কয় সংখ্যাটা যুক্ত ছিল, তো সেটাকে আমাদের আগে চলে আসছে, এটা হচ্ছে আমাদের অর্থাৎ শেষের দিকে চলে আসছে। ঠিক আছে, ট্যাক্স কয়ে দন্তস্বয়, তো দন্তস্বয়টা পরে কি হয়ে গেল যে অন্তঃস্বরাগম হচ্ছে আমাদের। ঠিক আছে, শেষের আমাদের হচ্ছে স্বরের আগমন হচ্ছে এটাই। এরপর সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমনকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের বিপ্রকর্ষ। তো এইভাবে করে আপনার, তারপর এখানে দেখেন এখানে কি দেওয়া আছে যে বর্মর থেকে হচ্ছে মার্বেল, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এগুলো হচ্ছে আমাদের বিষয় ভবন। তারপর এদিকে স্কুল থেকে স্কুল, আমি এটা বললাম না তখন, এটা দেখে পরীক্ষা কিন্তু চলে এসেছে। তাহলে আগে যদি রস্বইকার চলে আসে তাহলে এটা আমাদের কিসের উদাহরণ, আদি স্বরাগম। তো আপনাদের এইভাবে পরীক্ষাতে আসবে। তারপর দেখেন যে ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত নিচের কোনটি, বা এখানে কোনটাতে ব্যঞ্জন বিকৃতি হয়েছে, সেটা হচ্ছে ধোবা থেকে ধোপা, অর্থাৎ বটা প হয়ে গেছে। তো প্রশ্নগুলো আপনাদের এইভাবে হবে, প্রশ্ন খুব বেশি কঠিন না, প্রশ্নগুলো সহজ, শুধুমাত্র আপনাকে কি করতে হবে, একটার সঙ্গে আরেকটা মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, একটার সঙ্গে কি করতে হবে, আরেকটা মিলিয়ে পড়তে হবে। ওকে, এবং আরেকটা বিষয় যে এইখানে আপনাদের নত্ব বিধান ও সত্য বিধানটা দেওয়া আছে, আপনারা জাস্ট একটা কাজ করবেন, এটা যেহেতু আমাদের খুব বেশি দরকার হয় না পরীক্ষার জন্য, খুব বেশি দরকার হয় না, সেহেতু আপনারা কি করবেন, এই স্লাইডে নত্ব এবং সত্য বিধান এটাও আছে, এটা আপনাদেরকে এটা দিয়ে দিব পিডিএফটা, এগুলো আপনারা পড়বেন। যদি কোনো প্রবলেম পান নত্ব বিধান সত্য বিধানে তাহলে আমাকে বলে সলভ করে নেবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।